হাত মেলাচ্ছি, ছবি তুলছি, একটা গাড়ি পাস করে চলে গেল, পরে আমি শুনলাম ওটা লকেট গেল। একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার রেসপেক্টটা দেওয়া উচিত এবং রেসপেক্টফুলি আরেকজন প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। বাংলা বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। দ্য ওয়ার্ল্ড প্রেজেন্স লোকসভা লড়াই আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে। আজ আমরা চলে এসেছি হুগলি লোকসভা কেন্দ্রে। হুগলি লোকসভা কেন্দ্র মানেই তো সিঙ্গুর আন্দোলন। সিঙ্গুরের কথা আমরা কিভাবে ভুলে যেতে পারি? তর্ক বিতর্ক চলবেই এরই মাঝে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে প্রচার সারছেন, সারাদিন মানুষের সঙ্গে কিভাবে কথা বলছেন, সেটাই আপনাদেরকে দেখাবো এখন। রচনা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ বা প্রচারের ছবি আপনাদেরকে দেখালাম। মূলত দেখা গেল গ্রামের মহিলারা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে দিদি নাম্বার 1-এর অপেক্ষা করছিলেন। এবার দ্য ওয়ার্ল্ড যাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। শুধু রাজনৈতিক প্রশ্ন নয়, এর সঙ্গে সঙ্গে থাকবে বিনোদন, ফ্যাশন, নানান ধরনের আলোচনা। শুনেনি দিদি নাম্বার 1 তিনি নিজের মুখে কি বলছেন। জানি লোকসভা নির্বাচন চলছে, তার মানে যে সব ইন্টারভিউ রাজনীতি মোড়া হবে এমনটা নয়। কিছু ইন্টারভিউ একটু বিনোদন এবং ফ্যাশন নিয়েও হতে পারে। আজ রাজনীতির কথা হবে, ফ্যাশনের কথা হবে, আবার বিনোদনের কথা হবে। নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন এখন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কেমন লাগছে? আর আজকে আমরা প্রচারে আপনার সঙ্গে ছিলাম, প্রায় 2 ঘন্টা আপনার কনভয়, প্রত্যেকটা মানুষ তো আপনাকে দেখার জন্য ভিড় করছে। হ্যাঁ, তা তো অবশ্যই, মানে এত গরমের মধ্যেও যে রাস্তায় মানুষের এত উন্মাদনা, এত ভিড়, এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা পরম পাওয়া। আচ্ছা, আপনি যেভাবে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা রাস্তা ঘুরে ঘুরে দেখছেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় আপনি ঢুকছেন, মনে হচ্ছে আপনার মতন কেউ জনসংযোগ করছে? নিশ্চয়ই সবাই করছে, সবাই তো সবার তরফ থেকে নিশ্চয়ই তার চেষ্টা করে যাচ্ছেন। এবার আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, এরকমভাবে হচ্ছে আর কি। সবসময় আমরা রাজনীতির কথা বলি, কিন্তু আপনি 5টা ভাষায় সিনেমা করেছেন, সেই 5 ভাষার মধ্যে বাংলা সহ উড়িয়াও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অনুপ্রেরণা আপনি বারবার বলেন। উড়িয়া ভাষাতে যদি মুখ্যমন্ত্রীর জন্য কিছু বলা যায়? হ্যাঁ, উড়িয়া ভাষা অনেকদিন বলি না, তো ভুলে গেছি। কিছু এক লাইন, মানে 5 লাইন হলেও হবে। না, আমি আর কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে গুরু সিনেমায় অভিনয় করছেন, সেখানে একটা গান আছে, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে। 2 লাইন যদি দর্শকদের শোনান। না, আমি ওর গানের মানুষ। আপনি এর আগে ওই তুমি এমন একটা বলতে যে কিছুই বলে উঠতে পারছি না, আমি তোমাকে উত্তর 2 লাইন। না, আমি গান, আমি তো বললাম এই ইন্টারভিউটা রাজনৈতিক ইন্টারভিউ হবে না, খুব হেলদি আলোচনা। না, এই মুহূর্তে আমার পলকের দেখাতে লিরিক্সই মনে নেই, ভুলে গেছি পুরো। আচ্ছা, আপনার প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়, তার সঙ্গে আজকে রাস্তায় দেখা হয়েছিল, কথাবার্তা হলো বা কোনো? না, আমি জনসংযোগ করছি, এখন হাত মেলাচ্ছি, ছবি তুলছি, একটা গাড়ি পাস করে চলে গেল, পরে আমি শুনলাম ওটা লকেট গেল। মানে আমি দেখিও নি, এক্স্যাক্টলি আমি সত্যি দেখতেও পাইনি যে পাস করলো, যে মানে বুঝতে পারিনি, মানে একটা গাড়ি, 2টো গাড়ি বেরিয়ে চলে গেল, তো ও ছিল যে ভেতরে, তাই জানি না আর কি। আপনার মূলত প্রতিপক্ষ এখানে বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ বলতে পারেন। বিজেপির কোন জিনিসটা সব থেকে আপনার খারাপ লাগে? কোন জিনিসটা খারাপ? এক তো সঠিকভাবে বাংলাটা না বলা, পশ্চিমবাংলায় এসে ভাষণ দিতে গেলে বাংলা বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। আর আমাদের দিদিকে কটাক্ষ করে কথা না বলাটা বেটার লাগবে। যে কেউ হোক না কেন, বিরোধী দলের সম্বন্ধে আমরা সবসময় কাউন্টার করি, আমি সবসময় এগুলো করি, কিন্তু একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার রেসপেক্টটা দেওয়া উচিত এবং রেসপেক্টফুলি আরেকজন প্রধানমন্ত্রীর কথা বলা উচিত, বা যে কোনো নেতার কথা বলা উচিত। তাকে একজন বয়স্ক, উনি যথেষ্ট বয়স হয়ে গেছে দিদির আমাদের, তার সম্বন্ধে ডিসরেসপেক্টফুল কথাবার্তাটা ভালো লাগে না। একদমই। আমরা দেখেছি যে 21-এর মঞ্চে আপনি দিদির গাড়ি করে গেছেন, সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আপনার নাম ঘোষণা হয়েছে। একাংশ বলছে আপনি তৃণমূলের মোস্ট প্রিভিলেজড ওয়ান। এটা কি জেলেসি থেকে বলছে নাকি? বলতেই পারে। দিদি, আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ, মানুষ যেটা চাই সেটা মানুষ বলতে পারে, এটা আমার পরম পাওয়া, গডস ব্লেসিংস। আমি মনে করি যে দিদির হাত আমার মাথার উপরে আছে। আচ্ছা, এই কেন্দ্রে যদি আপনি যেতেন, তাহলে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি যে ধনেখালিতে আপনি এত সুন্দর সুন্দর শাড়ি পরেন, দিদি নাম্বার 1-এ আমরা দেখেছি, প্রচারের মাঝখানে দেখেছি, সেটা নিয়ে খবরও হচ্ছে। তো সেই ধনেখালিতে একটা শাড়ির বিশাল মার্কেট আছে, তারা সেখানে শাড়ি, মানে তাঁতিরা তাঁত বোনেন। সেক্ষেত্রে যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার কথা আপনি ভেবেছেন পরবর্তীকালে? যদি তারা যদি করে সেটা তাদের ব্যাপার, তারা যদি মনে করে যে করবে কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেটা করতে পারে, বা
যদি আমি সাংসদ হয়ে আসি, হতে পারে আমি অন্য কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম, সেটাও হতে পারে, দেখা যাক। সেদিকে নজর থাকবে। আমরা যদি এটা হয় তাহলে আমরা প্রথমে সেই শুটটা করবো। আরও একটা বিষয় জানতে চাইবো যে পরীক্ষার রেজাল্টে তো টেনশন হয়েছে, মানে পরীক্ষার রেজাল্টের আগে স্বাভাবিক সবার আগে হবে, তো এই 4 তারিখ মানে আসার আগেও 20 তারিখের জন্য কতটা টেনসড? আমি শুধু দেখো টেন্সডের থেকে আমি বলবো যেন ভালোভাবে হয়, সুন্দরভাবে যেন ভোটটা হয়, কোথাও যেন হাঙ্গামা এইসব যেন না হয়, সুষ্ঠুভাবে ভদ্রভাবে যেন ভোট হয়, কেউ কারোর যেন ক্ষয়ক্ষতি না হয়, কেউ কাউকে মানে দেখো গণতান্ত্রিক অধিকার ভোট আমাদের, সেই দিনটা যেন সুষ্ঠুভাবে আনন্দের সাথে মানুষ ভোট দিয়ে আসতে পারে সবার ক্ষেত্রে, যে যাকেই ভোট দিক না কেন, বিজেপির তরফে হোক, সিপিএমের তরফে হোক, টিএমসির তরফে হোক, সবাই ভালোভাবে ভোটটা দিক। আরও একটা বিষয় জানতে চাইবো, কেন আপনাকে মানুষ ভোট দেবে, কেন এই কেন্দ্রে বিজয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গতবার লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, কেন তাকে ভোট দেবে না? সেটা মানুষকে জিজ্ঞেস করে বেটার হয়। আমি তো প্রায় 50-55 দিন হুগলিতে রয়েছি, আমার থেকে বেশি দর্শক বলতে পারবে যে কেন তারা তাকে ভোট দেবে না। আমার কানে অবধি যতটুকু এসে তারা তার থেকে কিছু মানে তাকে ভোট দেওয়ার পরে তারা কোনো রকমভাবে উপকৃত হয়নি এবং তাকে দেখতেও পাওয়া যায়নি। নিখোঁজের পোস্টার লাগিয়েছিল অনেকে, যে নিখোঁজ লকেট চ্যাটার্জির ছবি দিয়ে, তো এইগুলো সব হয়েছে আর কি। এটা আমি আসার পরে শুনলাম, জানলাম, দেখলাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে যদি তারা তাকে ট্রাই করে থাকতে পারে যে হ্যাঁ তারাও তো একদিন, মানে তার আগে তো হুগলিতে আমাদের এমপি ছিলেন রত্না দেনাগ, এবং রত্নাদি যথেষ্ট ভালো কাজও করেছিলেন হুগলির জন্য, তারপরেও তাদের মনে হয়েছিল যে না লকেটকে এমপি করে নিয়ে আসা যেতে পারে, তখন বিজেপির হাওয়া বইছিল কি হোয়াট এভার রিজন আই ডোন্ট নো। তো তারপরে তারা অনেক হয়তো স্বপ্ন দেখেই লকেটকে এমপি করেছিলেন, কিন্তু তারপরে তারা নিরাশ হয়েছেন এবং তারা হয়তো ভেবেছেন যে না আমাদের ভুল হয়ে গেছে। তো এখন যদি তারা মনে করেন যে না আমাদের কিছু পরিবর্তন আনা দরকার আমাদের হুগলি জেলাতে, তাহলে তারা আবার কথা ভাববে, বা তারা রচনা ব্যানার্জির ওপর ভরসা করতে পারেন, বা একজনকে ভরসা করে দেখেছিলেন আবার আরেকজনকে ভরসা করে দেখবেন। তাহলে বলা যেতে পারে যে 20 তারিখের জন্য কনফিডেন্ট রচনা বন্দ্যোপাধ্যায়? ইয়েস, ইউ ক্যান সে দ্যাট, ডেফিনেটলি কনফিডেন্ট। তারপরে কিছুটা তো আমি ভীষণ ঠাকুর বিশ্বাসী, তো ভগবানের ওপরে কিছুটা ছেড়ে দিয়েছি, যেটা উনি আমার জন্য ঠিক ভাববেন তো সেটাই করবেন। একদমই। আমি দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো আংটি আছে, এইগুলো কি জ্যোতিষশাস্ত্র মেনে, বা এটা কি মানে ভোটের জন্য নাকি তার আগের থেকেই? না, এটা 10-15 বছরের সব পুরনো, আজকের নয়, বরাবরের, আজকের নয়, বহুদিন হয়ে গেছে। আচ্ছা, এই আমরা জানি যে শুটিংয়ের মাঝখানে একটা টাইম থাকে, কিন্তু প্রচারের মাঝে কোনো টাইম নেই। আপনার আজকে লাঞ্চ টাইম 2টোর সময় ছিল, আপনি হয়তো 4টের সময় লাঞ্চ করেছেন, কতটা কষ্ট? লাইফস্টাইল একদম গন ফর আ টস, মানে সবাই আমাকে খুব রকম, মানে আমি একটা এক্সাম্পল সেট আপ করে দিই সবাইকে যে হেলদি কি করে থাকা যায়, মানে ফুড রেজিম কিভাবে হবে আর কি, সেটা একটা বিশাল বড় একটা আমার থেকে সবাই অ্যাডভাইস নেয়, সব কিছু নেয়। আমি এখন বিগত 1.5 মাস কারোর সাথে ফোনে কথা বলি না খাবার দাবার নিয়ে, কারণ আমি নিজে একটা এমন বোহেমিয়ান লাইফস্টাইল লিড করছি যে আমার আর কাউকে এখন আর অ্যাডভাইস দেওয়ার নেই। সেটা ভালো লাগছে না? ভালো লাগছে মানে কাজটা ঠিক আছে, কাজটা করছি, মানুষের কাছে পৌঁছেছি, পরিশ্রম করার কাজ পরিশ্রম করছি, কিন্তু খাওয়া দাওয়াটা একটুখানি সিস্টেমে নেই, সেটা ঠিক লাগছে না আর কি। খাওয়া দাওয়াটা ঠিকঠাক সিস্টেমে থাকলে শরীরটা ঠিক থাকবে। আর মনটা, মানে এত মানুষের কাছে যাচ্ছেন, মন তো একদম ঠিকঠাক। মন তবে তো আমি কিছুদিন আগে একজনকে ইন্টারভিউতে বলছিলাম যে যাই হোক না কেন 4 তারিখে, সেটা নিয়ে আমি অতটা চিন্তিত নই, কারণ আমি একটা জিনিস হুগলি থেকে খুব ভালো পেয়ে গেছি, সেটা হচ্ছে আমি এটা বুঝতেও পেরেছি এবং সেটা একটা বিশাল বড় পেয়েছি, সেটা হচ্ছে মানুষের অফুরন্ত ভালোবাসা। এটাও কিন্তু পরম পাওয়া। ভোটের রাজনীতিতে কি হবে আমি সেটা জানি না, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা একটা বিশাল বড় পাওয়া, সেটা আমার কাছে রয়েছে, এটাই অনেক বড় ব্লেসিং। ধন্যবাদ এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বললেন যে মানুষের ভালোবাসাই তার প্রধান লক্ষ্য, 4 তারিখ কি ফলাফল হবে সেদিকে সবার নজর রাখতে হবে। আর আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।